লিওনেল মেসি তার ক্যারিয়ারের ৪৮তম ট্রফিটা জিতে নিয়েছেন এবং তিনি যে খরাটা কাটিয়েছেন সেটা হচ্ছে ইন্টার মায়ামি। তারা MLS চ্যাম্পিয়ন, যেটা কখনো তাদের ইতিহাসে আগে হয়নি। লিওনেল মেসি আসলেন ওই হ্যামিলিয়নের বাসিওলার মতো, তিনি হয়ে গেলেন মায়ামির বাসিওলা এবং পুরো মায়ামিকেই তিনি নাচিয়েছেন, আনন্দে ভাসিয়েছেন। ডেভিড বেকহাম বলছেন তিনি লাকি এরকম একজন ফুটবলারকে তার দলে তিনি যে সাইন করতে পেরেছিলেন। সে কারণে ফাইনাল ম্যাচটা, অর্থাৎ যে ভ্যাঙ্কুভারের সাথে যে ম্যাচটা হলো, সেখানে হচ্ছে লিওনেল মেসি নিজে গোল করেন নাই, তারপরও তার কাছ থেকে অ্যাসিস্ট এসেছে। তার ভাই রড্রিগো ডি পলেই গোল করেছেন। নাকি বডিগার্ড? ভাই বললাম, একটু বেশি সম্মান দিলাম। এই ম্যাচে শেষ হয়ে গেছে একটা অধ্যায়। সেরহিও বুস্কেটস এবং ইয়র্দি আলবা তাদের পেশাদার ক্যারিয়ার শেষ করলেন এই ম্যাচটা জিতে একটা শিরোপা দিয়ে। ইন্টার মায়ামির জন্য এই জয়টা আসলে কতখানি সিগনিফিকেন্ট 2017 সালে আমাদের ফিরতে হবে, অথবা 2007 সালে ডেভিড বেকহ্যাম যখন MLS এ যোগ দিলেন LA গ্যালাক্সির হয়ে। সেই সময় তো অনেকগুলো কথা উঠেছিল যে বেকহ্যাম ইউএসএতে যাচ্ছেন ফুটবলে, এখানে কি আসলে তিনি মার্কেটিং এর দিকটা বেশি নজর দিবেন, ওখানে গিয়ে কি ফুটবল খেলবেন। তখন তিনি রিয়াল মাদ্রিদে খেলেন এবং রিয়াল মাদ্রিদ তাকে নতুন করে রাখতে চাইছিল, কন্ট্রাক্ট রিনিউ করবে। সেই MLS এ গিয়ে তিনি LA গ্যালাক্সির হয়ে শিরোপা জিততে বেশ খানিকটা সময়ও তার লেগেছিল। এরপরে 2017 সালের দিকে তিনি MLS এর সঙ্গে একটা কন্ট্রাক্টে গেলেন যে আমি একটা ক্লাব নিতে চাই, যে ক্লাবটা ইন্টার মায়ামি, এরকম ব্যবসা দেখালেন। এরপরে এই ক্লাবটা প্রতিষ্ঠা হলো, কিন্তু প্রতিষ্ঠার পর থেকে ক্লাবটা তলার দিকেই থাকে, কোনো দিকে সুবিধা করতে পারে না, ডানে যায় বায়ে যায়। 2023 সালে লিওনেল মেসি যখন এই ক্লাবে যোগ দিলেন ইন্টার মায়ামি, তার আগে ইন্টার মায়ামির খেলা আমরা কেউ কখনো দেখিনি, আমি জানি না বাংলাদেশের কেউ কখনো দেখছেন কিনা। এক প্লেয়ার সাইন করে ক্লাব হয়ে গেল বিখ্যাত, আর আমরা খেলাম বড় এক ধাক্কা যে মেসি আর ইউরোপে খেলবেন না। ইন্টার মায়ামি ডেভিড বেকহ্যামের কারণেই লিওনেল মেসি গেলেন। মাত্র 2 বছরের মাথায় যে MLS কাপটা জিতলো এই ইন্টার মায়ামি, তার পেছনে ডেভিড বেকহ্যামের কৃতিত্ব, তার পেছনে লিওনেল মেসির কৃতিত্ব, হাভিয়ার মাসচেরানো, জর্দি আলবা এবং লুইস সুয়ারেজ, সেরহিও বুস্কেটস, সবার একটা কৃতিত্ব আছে। মানে ওই জিনিসটা তো আপনার হয়েছেই যখন লিওনেল মেসি তাকে হচ্ছে গিয়ে ডেভিড বেকহাম এই ইন্টার মায়ামিতে নিয়ে আসতে পেরেছিলেন। আমি লাকি, কারণ লেজেন্ড লিওনেল মেসিকে এই দলে নিয়ে আসতে পেরেছিলাম। মেসি আসলেই আমাদের জীবন বদলে দিয়েছেন। সেই মেসির পথ ধরেই আপনার সুয়ারেজ আসলেন, বুস্কেটস আসলেন, রড্রিগো ডি পল আসলেন, জর্ডি আলবা সেই জায়গার মধ্যে আসলেন। তো এরপর যেটা মানে দেখার ছিল যে ইন্টার মায়ামি এই সিজনে পারবে কিনা, লাস্ট সিজন তারা হচ্ছে গিয়ে পারে নাই আপনার। তো লিওনেল মেসি যখন হচ্ছে আপনার ক্লিক করলেন, তার তো এই সিজনে গোল অ্যাসিস্টও যদি আপনি দেখেন, সেটাও কিন্তু হচ্ছে একটা রেকর্ড, যে MLS এর রেকর্ড সেই জায়গার মধ্যে হয়েছে। প্লে অফের মধ্যেই তার কাছ থেকে আপনি 15টা গোল প্লাস অ্যাসিস্ট আপনি দেখেছেন প্লে অফসে। এর আগে পুরো সিজন জুড়ে তার 29টা গোল এবং অ্যাসিস্ট সংখ্যাও 19টা। শুধু নিজে গোল করেন না, গোল তিনি করানো, সেটার প্রমাণও আমরা দেখলাম হচ্ছে গিয়ে এই প্লে অফ ফাইনালে। লিওনেল মেসি এর আগে ফুটবল কমপ্লিট করেছিলেন, এবার তিনি কমপ্লিট করলেন সকার, তাই না? সকারের দেশে গিয়ে। এবং একটা সংশয় ছিল না অনেকের মধ্যে যে লিওনেল মেসি কি এই ক্লাবে গিয়ে পারবেন, তিনি কি এখানে গিয়ে লিগটা জেতাতে পারবেন, কারণ বাকিদের সাপোর্ট তো লাগবে। তিনি বলছেন 3 বছর আগে আমি MLS এ আসার সিদ্ধান্ত নিয়েছিলাম, আজ আমরা চ্যাম্পিয়ন, গত বছর লিগ জেতা হয়নি, তাই এবার MLS জেতাটাই ছিল টার্গেট। দীর্ঘ মৌসুমে অনেক ম্যাচ খেলেছি আমরা, এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিলাম। ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি লিওনেল মেসির সবচেয়ে বড় প্রতিপক্ষ, তিনি সৌদি আরবে গেছেন। সৌদি আরবে তার এখনো কোনো শিরোপা, মেজর কোনো ট্রফি জেতা হয় নাই। লিওনেল মেসি কি এই জায়গাতেও একটু এগিয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদোর তুলনায়, যে তিনি যে MLS এ গেলেন, সেখানে গিয়ে তিনি যে দলটা রেলিগেশন জোনে আগে ঘুরপাক খেত, সেই জায়গায় সেই দলটাকে তিনি চ্যাম্পিয়নে পরিণত করলেন। ডেফিনেটলি। এবং MLS এর শিরোপাটা তিনি দেখেন, ইন্টার মায়ামির হয়ে এর আগে শিরোপা জিতেছেন, হ্যাঁ, সাপোর্টার্স শিল্ড জিতেছেন, কাপ জিতেছেন, কিন্তু হচ্ছে আপনার এই MLS কাপটা তার জেতা হচ্ছিল না। এইবারও যখন আপনার লিগ স্টেজটা শেষ হলো, তখন কিন্তু হচ্ছে 3 নম্বরে ছিল ইন্টার মায়ামি। এরপর প্লে অফে এসে হচ্ছে গেলবার প্লে অফে হচ্ছে গিয়ে তারা কোনো কিছুই করতে পারেনি, শিরোপার স্বপ্নটা পূরণ হয়নি। তো এই জায়গার মধ্যে হচ্ছে গিয়ে তিনি এসে পুরোটাই বদলে দিলেন। হ্যাঁ, এখন কথা হতে পারে আপনার ক্রিস্টিয়ানো রোনালদো সৌদিতে যতটা আসলে কম্পিটিশনের মধ্যে পড়েন, এইটা লিওনেল মেসিকে ফেস করতে হয় কিনা, তবে লিওনেল মেসি তো তার কাজটা কিন্তু তিনি করে যান। এই যে প্রতিপক্ষ ভ্যানকুভার, তাদের ক্যাপ্টেন তো থমাস মুলার, মুলারকে অন্য পাশে হারিয়ে লিওনেল
মেসিদের শিরোপা জেতা। এই দুই দলের ভেতরে যদি তারতম্য করেন তাহলে দেখবে যে ইন্টার মায়ামির সিস্টেমটা অনেক ভালো। তাদের প্লেয়ারের নামও যদি আপনি দেখেন, আপনি নামেই চিনবেন, তাই না? সেরহিও বুস্কেটস, লুইস সুয়ারেজ, লিওনেল মেসি তো আছেন। তো এইরকম স্টারের টিম তো আর নাই MLS-এ। এইটা একটা যুক্তি হতে পারে যে মেসির দল জিতবে না তো কোন দল জিতবে, তারও আগেই জেতার কথা ছিল বা উচিত ছিল। কিন্তু পৃথিবীটা তো এত সহজ না, খালি টিমে প্লেয়ার থাকলে যে একটা টুর্নামেন্ট জেতা যায় ঘটনা তো তাও না। মেসির ইম্প্যাক্টটা একেবারেই স্পষ্ট এই জায়গায়, বাকিদের ইম্প্যাক্টটাও খুবই স্পষ্ট। এইখানে আর একটা ব্যাপার বোধহয় একটু বলা যায় যে লিওনেল মেসির ক্যারিয়ারে একটা শিরোপা এখনো বাকি আছে, তাই না? মানে কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ, এই বাদে তার সবই মোটামুটি জেতা হয়ে গেছে এবং 48টা শিরোপা জেতা, এটা তো আপনার মানে চারটিখানি কথা নয়। হ্যাঁ, সেখানে আপনার আন্ডার 20 শিরোপাও আছে, তারপরও তো সেটা হচ্ছে একটা ট্রফি। এখন তো সবাই অপেক্ষা করছে যে লিওনেল মেসির হাফ সেঞ্চুরি ট্রফি, সেই রেকর্ডটা লিওনেল মেসি করতে পারবেন কিনা। আচ্ছা, এখন আমরা র্যাঙ্ক করি, একটা র্যাঙ্ক করেন যে মেসির ক্যারিয়ারে যত শিরোপা জিতেছেন, মানে বিশ্বকাপ আমি জানি, মানে এইটা আসলে এইটার সিগনিফিকেন্স কেমন, যেটা MLS-এ যেটা জিতলেন? ধরেন ওইগুলার মানে সিগনিফিকেন্সের দিক থেকে যা যা তিনি এর আগে জিতেছেন তার সাথে আমি এটাকে কম্পেয়ার করতে চাই না। 39 বছর বয়সী একজন বুড়ো, তিনি USA-তে গিয়ে পরিবার পরিজন নিয়ে ছেড়েছেন বাড়ি বার্সেলোনা, তো আগেই ছেড়েছেন, PSG হয়ে তারপরে গেছেন ওখানে, যে যায় হচ্ছে দোকানপাটে ঘুরেন, মানে সুপার শপে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ান, আবার গাড়ি টাড়ি দেখলে সেটা আবার থামান যখন সিগন্যাল পড়ে, পাশের গ্লাস নামিয়ে আবার পাশের লোকের সঙ্গে কথা বলেন। এই পরিস্থিতি থেকে এই জেতাটা, যেখানে ফুটবল খেলাটার নামই সকার, সেইখানে গিয়ে একটা শিরোপা জেতা তো এটা সিগনিফিক্যান্ট কিছুই, ডেফিনেটলি সিগনিফিক্যান্ট। আবার আপনি এটা খেয়াল করেন 2023 সালে তিনি আসলেন, হ্যাঁ, লিওনেল মেসি যাচ্ছেন সকার খেলতে USA-তে এবং সেখানে তার শিরোপার জন্য 3 বছর অপেক্ষা করতে হয়েছে। ওইভাবে হচ্ছে গিয়ে ভাবেন মিস্টার ডোনাল্ড যে ট্রাম্প অবশ্য বলেছেন যে আমরা এটাকে এখন থেকে ফুটবলই বলতে চাই, আমরা ওটাকে ফুটবলই বলতে চাই, কিন্তু এই যে লিওনেল মেসির MLF নাম হয়ে যাবে, অন্য কিছু না, কিন্তু MLF। যাক, 1 মিনিট সাইলেন্স। যাই হোক, আমরা অন্য প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে এই ম্যাচ দিয়ে একটা বড় অধ্যায়ও শেষ হয়ে গেছে। একবার ভিসেন্তে দেল বস্ক বলেছিলেন যে আপনি যদি পুরো মাঠে এক সার্হিও বুস্কেটসকে দেখেন তাহলে আপনার গোটা ফুটবল খেলা দেখা হয়ে যাবে। সেই সেরহিও বুস্কেটস ফুটবলকে বিদায় বললেন ইয়র্দি আলবাও এবং একটা শিরোপা জিতে। আমি সেরহিও বুস্কেটসের বিরাট বড় ফ্যান। আমাকে যদি যে কোনো টিম বানাইতে বলে যে একটা বেস্ট 11 বানান আপনার দেখানো, আমি ওই জায়গায় সেরহিও বুস্কেটসকে না রেখে ওই টিম কল্পনাই করতে পারি না। আমার এত পছন্দের ফুটবলার। তিনি এই সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার রোলটাকে নতুন করে ডিফাইন করেছেন। যখন তিনি তার ডেবিউ হলো পেপ গার্দিওলার আন্ডারে, তার বাবা ছিলেন গোলকিপার বার্সেলোনার, তো তাকে যখন ডেবিউ করানো তখন অনেকে লোকে মনে করেছিলেন যে হ্যাঁ, কাতালান ক্লাবের একাডেমি থেকে এসছেন, মানে লামাসিয়া থেকে, কিন্তু তাকে রাখা হয়েছে আসলে বাবার ছেলের প্রভাব হয়তো। কিন্তু তার যে উচ্চতা, তার যে লিন বডি, এইটা কিন্তু সিডিএম এর মতো নয়। তিনি তার একটা মুভ দিয়ে যেভাবে প্রতিপক্ষকে ছিটকে ফেলতে পারেন, তারকে ওই বডির ব্যাপারটাকে, মানে বাকি সিডিএম এর সঙ্গে তার যে শারীরিক গঠনের পার্থক্য, এইটা তাকে অন্যভাবে কভার আপ করতে হয়েছে। তার গতি আহামরি এমন কিছুই না, তিনি গতিতে অনেক বেশি অল্পই, মানে গতির কথা যদি স্প্রিন্টের কথা চিন্তা করেন, সেই জায়গায় বুস্কেটসের মতো একজন ফুটবলারের এই ক্যারিয়ারটা শেষ হয়ে যাওয়া, মনে হয় আমরা একটা স্যালুট জানাতে পারি এই ফুটবল শো থেকে তার। এবং দেখেন, মানে সাইলেন্টলি কিন্তু তিনি একটা লম্বা সময় হচ্ছে খেলে গেলেন, ঠিক আছে, বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ জেতা ফুটবলার। এবং আপনি যদি খেয়াল করেন, হ্যাঁ, আমরা হয়তো বার্সেলোনার কথা বললে বেশি কথা কাদেরকে নিয়ে বলা হয়, মেসি, সুয়ারেজ, নেইমার, বা আপনি পরের লাইনে আসলে হচ্ছে গিয়ে, পরের লাইন মিনস হচ্ছে মাঠের হিসেবে পরের লাইনে আসলে সেখানে হচ্ছে গিয়ে জাভি ইনিয়েস্তার কথাই আসলে বলতে হয়। কিন্তু এই লোকটাকে, মানে যারা রেগুলারলি ওই ভিসেন্তে দেল বস্কের কথার মতো আপনি যদি আসেন, এই লোকটাকে ছাড়া আসলে আপনি কল্পনা করতে পারবেন না তখনেরও বার্সেলোনার লাইন আপটা। শুধুমাত্র বার্সেলোনা কেন, আপনি স্পেনও কল্পনা করতে পারবেন না। একমাত্র মার্কাস সেনা 2008 ইউরোতে ওই পজিশনটাই খেললেন। সেনাকে পর্যন্ত, ওই সেনা যে ফর্মে ছিলেন ভিয়ারিয়াল ফুটবলার, সেই সেনাকে সরিয়ে দিয়ে স্পেন রেগুলারলি খেলানো শুরু করলো সেরহিও বুস্কেটসকে। 2010, 2012 এই যে বিশ্বকাপ, কোপা আমেরিকা, দুইটাতেই বিশ্বকাপ আর ইউরো, এই দুইটাতেই এত বড় প্রভাব ছিল, পুরো সিস্টেমটা তাকে কেন্দ্র করে ঘুরতো। এবং যেদিন সেরহিও বুস্কেটসের গেম বাজে যাইতো, সেদিন বার্সেলোনা জিততে পারতো না, সেদিন স্পেন জিততে পারতো না। ট্রু। এবং
মানে ক্যারিয়ারের শেষ দিকটা এসে তিনি তার বন্ধুর সাথে একসাথে শেষ করলেন, বন্ধুর কাছে থেকে শেষ করলেন। ইনফ্যাক্ট মনে তো আপনার বলাও তো হচ্ছিল যে বার্সেলোনায় হয়তো তিনি চাইলে কন্টিনিউ করতে পারেন, বা বার্সেলোনা ওই রেসপেক্টটা হয়তো বুস্কেটসকে দিতে চেয়েছিল। তিনি বুঝেছিলেন যে এখন তার আর কি একটু শেষের দিকটা ডাক চলে এসেছে। বুস্কেটস আলাবা, মানে মনে হচ্ছিল আপনার এই আলবা, বুস্কেটস, সুয়ারেস, মেসি, মানে আবার ওই বার্সেলোনার খেলাটা দেখছি। ইনফ্যাক্ট মাঠে তাদের কেমিস্ট্রিটাও কিন্তু জমেছিল আগের মতোই। আর আপনি দেখবেন না যে ইয়র্দি আলবা বাঁ দিক দিয়ে দৌড়ে যাচ্ছেন, মেসির সঙ্গে 1-2 করছেন, কাটব্যাক আসছে, লিওনেল মেসি গোল করছেন। দ্যাট ইজ গন ফর এভার, কারণ ইয়র্দি আলবা তিনি অবসরে গেছেন। সেরহিও বুস্কেটসের মতো ইয়র্দি আলবাও 2012 সালে যে ইউরো জিতেছিলেন সেই দলে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ভ্যালেন্সিয়াতে তিনি মাঝে একটা সময় কাটিয়েছিলেন, সেখানেও তিনি দুর্দান্ত ছিলেন। বার্সেলোনা হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার রেকর্ডও তো তার আছেই। তো এই দিয়ে আমরা শেষ করি আপাতত ইন্টার মায়ামির গৌরবগাথা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.